আমাদের কর্মজীবন শুরু হতে পারে মাধ্যমিক পাশ করার পর থেকেই। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু বদমাস পাওয়ার্ড বাই ওটু একাডেমিয়া। আমি তোমাদের পাঠক স্যার। আজকে আমরা নিয়ে চলে এসেছি সেই ওল্ড ওয়াইন ইন আ নিউ বটল। কেন বললাম কথাটা? একটা সময় ছিল ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তর থেকে যে ক্যান্ডিডেটসরা আসতো সরকারি চাকরি পরীক্ষার জন্য, তাদের মনে এসএসসি মানে একটাই নাম সবসময় গুঞ্জরিত হতো, স্কুল সার্ভিস কমিশন। তারপর ধীরে ধীরে সময়ের সাথে সাথে অনেকটা পথ চলেছে আমরা। তারপরে ধীরে ধীরে জানতে পারে তারা যে ওই এসএসসি মানে শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশনের জগৎ নয়, এর বাইরেও কিন্তু আরো একটা জগৎ আছে যেটাকেও এসএসসি বলা হয়। কেন? কারণ এই নামটা কিন্তু আলাদা, স্টাফ সিলেকশন কমিশন, রাইট? আজকে আমরা সবাই জেনে গেছি, কিন্তু এখনো পশ্চিমবঙ্গে এমন অনেক জায়গা আছে, ছোট ছোট জায়গা বা প্রান্তর আছে, বা কোন একটা পকেট আছে যেখান থেকে অনেক স্টুডেন্টস আসে যারা বিভিন্ন পরীক্ষায় বসার চেষ্টা করে, কিন্তু তারা ভালো করে এখনো ওয়াকিবহালই নয় যে স্কুলের যে এসএসসি সেটা বাদ দিয়ে আমরা যে স্টাফ সিলেকশন এসএসসি সেটার দিকে যাব। যদি যাই কি হবে, কেন হবে, কি হবে, কিভাবে করব, কেন, কিভাবে, এরকম অনেক কিছু মাথায় ঘোরে, তাই না? তো আজকে ভিডিওটা তাদের জন্য। আজকের ভিডিও তাদের জন্য যারা ভাবতো একটা সময় যে স্কুল সার্ভিস কমিশনের যে নাম এসএসসি, তার বাইরে আর কোনো জগৎ নেই। দেখি আমরা যে স্কুল সার্ভিস কমিশনের বাইরেও কি জগৎটা আছে আমাদের সামনে। কতটা অপরচুনিটিস, কতগুলো অপরচুনিটিস আমাদের সামনে তুলে ধরা যায়। তো আজকে আমরা জানবো যে স্টাফ সিলেকশন কমিশন এই পরীক্ষায় বসতে গেলে আদৌ আমাদের কিভাবে ভাবা উচিত, এবং ভাববো যখন, আমরা কোন পথে এগোবো, কোন রুট ম্যাপ ফলো করব, বা কিভাবে পড়াশোনা করব। যাদের মনে এখনো এই সংশয়গুলো আছে, আশা করি আজকের ভিডিওর পর তাদের সংশয়গুলো দূর হয়ে যাবে। আজকে বদমাস তোমাদের সামনে নিয়ে এসছে এমন একটা ক্লাস, এমন একটা ভিডিও, যেটার মাধ্যমে যাদের মনে একটা সামান্যতম যদি কনফিউশনও থাকে না যে স্টাফ সিলেকশন কমিশন আমি বসবো কেন, সেটা কিন্তু আজকে দূর হয়ে যাবে আশা করি। তাহলে আমরা ঢুকি। তাহলে এই যে স্কুল সার্ভিস কমিশনের বাইরেও যে এসএসসি বলে আর একটা জগৎ আছে, আজকে দেখি না সেই জগতে আমরা ঢুকবো কিভাবে, তাই না? একটা সময় ছিল গার্ডিয়ানসরা সবাই, স্টুডেন্টসরা সবাই জানতো যে মিনিমাম গ্রাজুয়েশন না হলে নাকি চাকরি পাওয়া যায় না, আর যদিও পাওয়া যায় সেই চাকরি পাতে দেওয়ার মতো নয়। এটা কি সত্যি? না। যারা জানে যে স্টাফ সিলেকশন কমিশন কি, তারা খুব ভালো করে জানে এই কথাটাও কিন্তু সত্যি নয়। আমাদের কর্মজীবন শুরু হতে পারে মাধ্যমিক পাশ করার পর থেকেই, বা 10+2 মানে উচ্চ মাধ্যমিক মানে হায়ার সেকেন্ডারি পাস করার পর থেকেই। আমাদের সবসময় আমাদের কখন গ্রাজুয়েশন কমপ্লিট হবে তার জন্য বসে থাকতে হয় না। সেই সুযোগটা কে দেয়? এসএসসি। এবং সেই যে এসএসসি সুযোগটা দেয় সেই ব্যাপারে আমরা জানি সবাই, বা জানলেও ভরসা করে কি এগোই? চলো দেখে নিই আজকে যদি ভরসা করতে পারো তাহলে সেই রুট ম্যাপ কি হবে। তাহলে প্রথমেই আমরা দেখব কেন, why SSC jobs are a great choice। এই আজকে 2026 এ দাঁড়িয়ে আমাদের কাছে এই এসএসসি জবস মানে এসএসসি যে কাজগুলো আছে বা সার্ভিসটা আছে সেগুলো আমাদের কাছে কেন জরুরি, কেন আমরা যাব, কেন? এই কেনর উত্তর পেলেই তো কি পরবর্তী পদক্ষেপ কি ঠিক করা যায়। তো সেই জন্যই আমরা আগে দেখে নিই কেন যাব। সারা ইন্ডিয়ায় বিভিন্ন সরকারি দপ্তরে, কেন্দ্র সরকার বিভিন্ন দপ্তরে যে স্টাফ রিক্রুট করা হয় তাদের সিংহভাগ অংশ আসে কিন্তু এসএসসি থেকে। এবং এখানে একটা জিনিস দেখো, অবভিয়াসলি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, দেখো এসএসসি ইজ কল্ড দ্য গেটওয়ে টু দ্য ইন্ডিয়ান বিউরোক্রেসি ফর গ্রুপ বি এন্ড সি পোস্ট। শুধুমাত্র আমি একটু আগে বললাম ক্লাস 10-12 না, গ্রাজুয়েট লেভেলও আছে। তো আমরা যে বিউরোক্রেসির কথাটা বলি না, যেটাকে বলে আমলাতন্ত্র, আমি একজন আমলা হব, সরকারি আধিকারিক হব, তার গেটওয়ে হচ্ছে আমাদের এই এসএসসি, রাইট? এই যে,
তাহলে এই যে গ্রুপ বি সি এই পোস্টের জন্য আমাদের গেটওয়ে প্রবেশ দ্বার যেটাকে বলে সেটা কিন্তু এসএসসি, এবং এরপর আমরা কিন্তু প্রমোট হয়ে বা প্রমোশন পেয়ে গ্রুপ এ অফিসার হতেও পারি। এই সুযোগটাও কিন্তু দেয় এসএসসি, রাইট? তাহলে আর একটা কি আছে, বিগত কয়েক বছর যদি আমি একটু পিছিয়ে যাই, কয়েক বছর আগে, মানে করোনার সময়কার কথা বলছি, সেই সময় আমরা অনেক কিছু উপলব্ধি করেছি, অনেক কিছু নতুন করে শিখেছি, রাইট? যে জব সিকিউরিটির ডেফিনেশন কি। আমরা যারা এতটা ভরসা করতাম না হয়তো সরকারি চাকরিকে, অনেকেই করতো না, কারণ তখন প্রাইভেট জবের একটা রমরমা বাজার, সবাই কিন্তু, অনেকেই ছিল, সবাই নয়, যারা প্রাইভেট জবের জন্যই ঝুঁকতো। কিন্তু যখন এই করোনা এলো 2020 পর, বারবার, দুবার, তিনবার, তারপর থেকে আমরা বুঝে গেছি জব সিকিউরিটি কি হয়। এন্ড অবভিয়াসলি এসএসসি জবস মানে বুঝতেই পারছো, কেন্দ্রীয় সরকারের জবস, এবং এর যে সিকিউরিটি, এর যে স্টেবিলিটি, সেটা কিন্তু আনম্যাচড। এটা বিচার করা যায় না এখন পয়সা দিয়ে। এমন একটা জব যেখানে তুমি নিজেকে কত রকম ভাবে প্রতিষ্ঠিত করতে পারো সেটা আমরা ধীরে ধীরে দেখবো, রাইট? আর কেন নেব, আর কেন যাব এসএসসি জবস এর দিকে? অবভিয়াসলি কম্প্রিহেন্সিভ গ্রোথ এন্ড বেনিফিটস, মানে দেখো, শুধু জব সিকিউরিটি হলেই তো হবে না, স্টেবিলিটি শুধু হলে হবে না, ফিনান্সিয়ালি কতটা স্টেবল হতে পারছো, হাই স্যালারি, অবভিয়াসলি স্যালারি প্যাকেজ দারুণ কিছু, এবং তার সাথে যে টিএ ডিএ এরকম আরো যে বেনিফিটস বা পার্কস যেগুলো আছে সেগুলো তুমি পাচ্ছই। তাহলে আর কি? তারপরে দেখো ট্রান্সপারেন্ট ক্যারিয়ার ল্যাডার্স, মানে কি? মানে এখানে না পরিষ্কার পুরো রুট ম্যাপ, যে তুমি কিভাবে জয়েন করছো কোন পোস্টে, তারপর ধীরে ধীরে কোন পোস্টে তুমি প্রমোশন পাবে, একদম ক্লিয়ার। সময়ের সাথে সাথে এক্সপিরিয়েন্স যত বাড়বে, ডিপার্টমেন্টাল এক্সামস এর মাধ্যমে তুমি কিন্তু ওই ল্যাডার দিয়ে পরের স্টেপে চলে যেতে পারো, মানে প্রমোটেড পোস্ট যেগুলো বলছি। তো দ্যাটস ওয়াই, তো অনেক রকম ডাইভার্স এবং ট্রান্সপারেন্ট, এখানে কোনো রকম লুকোচাপা নেই। সবাই জয়েন করার পর থেকেই জেনে যায় যে পরবর্তী স্টেপে আমি কি করতে পারি, রাইট? তো এরকম অপরচুনিটি আর কোথায় পাবো আমরা? তারপরে দেখো কর্পোরেট সেক্টরস বা প্রাইভেটের অনেকগুলো সেক্টরে আমরা জানি ওয়ার্কিং যে আওয়ার্স সেটা কিন্তু অনেক বেশি। এমনও হয় যে এই যে রিসেন্টলি কোনো একটা ওকেশন, সেটা হোলি হোক বা দুর্গাপুজো হোক বা দীপাবলি হোক, সেই সময় অনেককে কাজ করতে হয়, ল্যাপটপে বসে থাকে হোলির রং মেখে। বাইরে হোলি, মনের ভেতর কিন্তু আনহোলি। মানে কথাটা ইউজ কেন করলাম, মানে একটা অপবিত্র বা একটা আনহোলি ফিলিং ভেতরে, সবাই বাইরে ছোটাছুটি করছে, খেলাধুলা করছে, হোলি খেলছে, আনন্দ করছে। আমি কিন্তু কর্পোরেট জগতের একজন একজন কর্মচারী হিসেবে আমি কিন্তু কাজে ব্যস্ত। থাকতেই পারো, কাজ খারাপ নয়, কিন্তু অনেক সময় মানসিক শান্তিটা দরকার পড়ে, তো যে মনের যে খিদেটা সেটা মিটবে কি করে? ওয়ার্ক লাইফ ব্যালেন্স। এখানকার বেশিরভাগ জবই কিন্তু মোটামুটি 5টা 5:30 পর্যন্ত বিকেলে, যেটাকে আমরা বলি না 9টা 5টা জব, এটা বলি আমরা অনেক সময় মজা করে, জবটা কিন্তু অনেকটাই সেরকম। এবং স্যাটারডে সানডের যে উইকডেজের পরে উইকেন্ড অফ, সেগুলোও কিন্তু তুমি পাচ্ছ। তাহলে সেখানে জব লাইফের সাথে পার্সোনাল লাইফের ব্যালেন্সটা কিন্তু অনেক সুন্দর করতে পারো। নিজের শখ পূরণ করার সুযোগ আছে তোমার কাছে, শুধু কাজ নয়। নেক্সট, এন্ড অবভিয়াসলি একটা এসএসসি জব তুমি যদি ভাবো, এই যে রিসেন্টলি আমরা খালি ইডির নাম শুনি, তাই না, ইনকাম ট্যাক্স অফিসারের নাম শুনি, এগুলো খুব বেশি শুনছি আজকাল। তুমি ভাবো তো, তোমাদের পাড়ায় টিচার কতজন আছে, আর ইডি অফিসার কজন আছে, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর বা অফিসার কজন আছে? খুঁজতে হয় না? ঠিক তাই। তো এসএসসি জবস কিন্তু আমাদের দেয় একটা সোশ্যাল স্ট্যাটাস, একটা পজিটিভ ইম্প্যাক্ট অন সোসাইটি, যেখানে দেশের সেবার সাথে সাথে ইউ ক্যান অলসো আপগ্রেড ইয়োর সোশ্যাল ফিনান্সিয়াল স্ট্যাটাস। তার মানে বুঝতেই পারছো যে এসএসসি জব না করারই বরঞ্চ কারণ অনেক থাকতে পারে। করব কেন, তার জন্য কিন্তু অনেক কিছুই আমাদের সামনে খুলে যায়, তাই না? সো তোমার ফ্লাইট, তোমার যে উড়ান,
সেটা শুরু হবে আজ থেকেই। যারা এখনো ভাবছো যে কেন দেব এসএসসি, বুঝতেই পারছো এগুলো তো শুধু লেখা, এর বাইরেও কত কিছু জিনিস আছে তাই না, যেগুলো কিন্তু জব করতে করতে আমাদের উপলব্ধি হয়, রাইট? এবার দেখবো আমরা যে এই যে চয়েস তো করলাম, তারপরে কি আছে। তো আমরা মোটামুটি এই স্টাফ সিলেকশন কমিশনের যে জবস গুলো না, সেটাকে দুভাগে ভাগ করতে পারি। দেখতেই পাচ্ছ তোমরা, একটা হচ্ছে ধরো গ্র্যাজুয়েট লেভেল, আর একটা হচ্ছে নন গ্র্যাজুয়েট লেভেল, মানে মোটামুটি যেটাকে আমরা বলি কি 10 স্ট্যান্ডার্ড আর 12 স্ট্যান্ডার্ড, রাইট? দেখে নেওয়া যাক কি কি জব আমাদের জন্য আছে। তো গ্র্যাজুয়েট লেভেল যখন দিচ্ছ, সব থেকে লুক্রেটিভ জব সেটা হচ্ছে এসএসসি সিজিএল। তার আন্ডারে দেখো কত পোস্ট, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, এএসও, সেন্ট্রাল এক্সাইজ অডিটর, তারপর আমি বলেছি ইডির কথা। এটা হচ্ছে এসএসসি সিজিএল এর আন্ডারে, এবং অবভিয়াসলি গ্র্যাজুয়েট লেভেল জবস, রাইট? তাহলে এর আন্ডারে দেখো অনেকগুলো আবার কয়েকটা জবস এখানে লেখাও নেই। সিপিও, দিল্লি পুলিশ এসআই, সেটাও কিন্তু আফটার গ্র্যাজুয়েশন তুমি কি জয়েন করতেই পারো, রাইট? এবার যারা ভাবছিল এসে তো জানি স্যার গ্র্যাজুয়েট করা থাকলে তো অনেকগুলো কি দ্বার আমাদের জন্য খুলে যায়, কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট ভালো চাকরি পাওয়া যায়, দেখা যাক না। দেখো এখানে কি লেখা আছে, ম্যাট্রিকুলেশন, তোমরা সবাই জানো ম্যাট্রিকুলেশন মানে কি, 10 স্ট্যান্ডার্ড মাধ্যমিক আমাদের ওয়েস্ট বেঙ্গলে, রাইট? সেই পাশ করেও দেখো তুমি জয়েন করতে পারো এসএসসি এমটিএস, এসএসসি জিডি, মাল্টিটাস্কিং স্টাফ, তাই না? অফিস অ্যাসিস্ট্যান্ট, পিয়ন, এরকম কোন পোস্টে জয়েন করতে পারো। সঙ্গে যদি কি যদি তোমার আর্মিতে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে এসএসসি জিডি দিতে পারো, সেখানে কনস্টেবল, সেখানে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবি, মানে এই যে ইন্দো টিবেটিয়ান যে পুলিশ, সেখানেও তুমি জয়েন করতে পারছো, শুধুমাত্র একটা মাধ্যমিক কোয়ালিফিকেশন সার্টিফিকেট থাকলেই হয়। কে দেবে এই অপরচুনিটি, রাইট? তারপর দেখো এখানে দেখো 10+2 যদি তোমার হয়ে যায়, মানে হায়ার সেকেন্ডারি লেভেল যদি হয়ে যায়, তো সেখানে সিএইচএসএল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল তুমি দিতেই পারছো। সেখানে এলডিসি, ডেটা এন্ট্রি অপারেটর, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, যেটাকে সর্টিং অ্যাসিস্ট্যান্ট বলি অনেক সময় আমরা, তো সেই জবেও তুমি ঢুকতে পারছো। তার মানে দেখো, আমরা বেশ করে ওয়েস্ট বেঙ্গলের লোকেরা ভাবি যে কর্মজগৎ শুরু হবে আফটার গ্র্যাজুয়েশন, তার আগে নাকি কোনো কর্মজগতই নেই। অথচ দেখো আমাদের সামনে কত রাস্তা খোলা আছে, আমরা শুধু ভাবি না জব নেই, জব নেই, কাজ নেই, কি করে চাকরি পাবো, রাজ্যে কোনো ঠিকঠাক সময় রিক্রুটমেন্ট হচ্ছে না, কেন কেন এত কাদা, একটু চোখটা তুলে উপরে তাকানো যায় তো। ফ্রগ ইন দা ওয়েলস, মানে খুব মন্ডুক, এই যে পজিশন বা অবস্থান থেকে একটু বেরিয়ে আসা যায়, তাই না? আবার দেখো স্পেসিফিক কোয়ালিফিকেশন ওয়াইজ আর একটা জব আছে, একটা প্যাটার্ন আছে, সেটা কি, যদি তোমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা থাকে বা বিটেক করা থাকে, সেখানে কিন্তু তুমি জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবেও জয়েন করতে পারো। দেখো সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এটাও তোমরা অনেকে শুনে থাকবে, আজকাল তো অনেক ইঞ্জিনিয়ারিং কলেজে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এই যে ট্র্যাডিশনাল যে ইঞ্জিনিয়ারিং রুটস গুলো ছিল, সেগুলো তো অনেক জায়গায় বন্ধই হয়ে যাচ্ছে। কিন্তু তোমরা কি জানো, যাদের এই ডিগ্রিটা আছে তারা কিন্তু এই এসএসসি জেই জুনিয়র ইঞ্জিনিয়ার পদেও যোগদান করতে পারো। শুধুমাত্র দরকার একটুখানি একটুখানি ইনফরমেশন আর নিজেকে তৈরি রাখা, তাই না? চলো এরপরও দেখবো আরো কত কি আছে। এবার আমরা দেখে নিই যে এসএসসি জবস আমরা করব কি জন্য করব, এর আগে আমি দেখেছি, আমরা অলরেডি শুনে নিয়েছি কেন করব, এত কিছু ফ্যাসিলিটিস, এত কিছু আছে, সেটা সত্যতা কতটা আছে সেটা আমরা এবার দেখব কিছু কিছু জব, মানে মেন কিছু কিছু জব স্পেসিফিক ওয়েতে। দেখো, তো প্রথমে আমরা যেটা সবাই জানে, এসএসসি সিজিএল, হাই লেভেল গভর্নমেন্ট পোস্ট, মানে একটু উচ্চ পদে যদি জয়েন করতে হয় তাহলে আমাদের সিজিএল দিয়ে শুরু করতে হয়, রাইট? দেখো না কি বলছে এখানে, কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন একটু আগে আমরা দেখেছি, পপুলার পোস্ট একটু আগে আমরা দেখে নিয়েছি, আরেকবার দেখবো ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার যেটা এএসও, সাব ইন্সপেক্টর সিবিআই, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, যেটা আমরা অনেক সময় ইডি ডিপার্টমেন্টের কথা বলি, সেখানে জয়েন করতে পারছো। সঙ্গে একটু আগে বলেছি সিপিও বা দিল্লি পুলিশ এসআই, সেখানেও জয়েন করতে পারছো। এন্ড অবভিয়াসলি স্যালারি প্যাকেজ, যেটার দিকে সবার নজর থাকে, তাই না?
দেখে নাও পে লেভেল যেটা 7 to 8 এই লেভেলটা চলে। এখন যে নতুন স্যালারি স্ট্রাকচার মোটামুটি 7th পে কমিশন চলছে সেই অনুযায়ী মোটামুটি অ্যাপ্রক্স যেটা স্টার্টিং স্যালারি দেখো 44.9 থেকে 47.6 এটা হচ্ছে পার মান্থ ইন হ্যান্ড একদম স্টার্টিং স্যালারি, বাট ইট ক্যান রিচ টু 1.5 লাখ, পরে আরেকটু আপডেশন হলে এটা আরো একটু বেড়ে যাবে। তার মানে দেখো শুধুমাত্র এক্সপিরিয়েন্স কোনো রকম নেই তোমার, শুধু গ্র্যাজুয়েশন ডিগ্রি, তার জন্য তোমাকে প্রায় অর্ধ লক্ষ টাকা পে করছে বিগিনিং এ। কে দেবে এই আজকালকার বাজারে, রাইট? তো দেখতেই পাচ্ছ কেন আমি বলেই দিয়েছি ওয়াই পিপল চুজ ইট, সবাই ঝাঁপিয়ে পড়ে স্টাফ সিলেকশন কমিশন সিজিএল দেবো বলে। কেন? প্রমোশন। এই যে একটু আগে বলেছি আমরা গ্রুপ এ পোস্টে প্রমোশন হতে পারে, ইউ ক্যান বি প্রমোটেড to be an IAS officer, obviously experience লাগে, right? তারপর কি obviously powerful department, দেখো সিবিআই ইন্সপেক্টর যদি হও, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর যদি হও, ইডি যদি কোনো আধিকারিক হও, তোমার পাওয়ারই আলাদা, তাই না? একটা সমাজে একটা কি থাকে, একটা স্টেটাসটাই বেড়ে যায়। তাহলে এই নয় যে তুমি তোমার পাওয়ারটা অন্যভাবে বাজেভাবে ইউজ করবে, রাইট? এরপরের যে জবটা দেখো, একটু আগে বলেছিলাম দেখো 10+2 লেভেল সিএইচএসএল, শুধুমাত্র 12 পাস, তারপরেই তুমি যে জায়গায় জয়েন করতে পারো লোয়ার ডিভিশন ক্লার্ক, তারপরে কি ডেটা এন্ট্রি অপারেটর, পোস্টার অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, রাইট? শুধুমাত্র এইচএস পাস, যারা অনেকেই আছো এইচএস পাস করার পর যারা ভাবে এই কলেজে তো যাব, একটু ফার্স্ট ইয়ার মেন্টালিটি হবে, একটু ঘুরে বেড়াবো, তারপর তো বাবা মা আছেন, তারপর দেখা যাবে। ফর ইউ গাইজ যারা ভাবছো যে গ্র্যাজুয়েশনের আগে কোনো জব করা যায় না সেরকম, দেখে নাও স্যালারি প্যাকেজ একটু দেখে নাও, 19 মানে অলমোস্ট 20,000 থেকে 25,500 পার মান্থ, এটা একদম ইন হ্যান্ড বলছি স্টার্টিং স্যালারি। আর অ্যাপ্রক্স স্যালারি হয়ে যাবে দেখো টোটাল নিয়ে সবকিছু ফেসিলিটিস নিয়ে যদি দেখি, এটা পে 2 থেকে 4 লেভেল জব, তো সেখানে অ্যাপ্রক্স ইন হ্যান্ড স্যালারি হয়ে যাচ্ছে 30 থেকে 50K। লক্ষ্য করো তুমি একটা এইচএস পাস ছেলে বা মেয়ে, তোমার স্যালারি হচ্ছে 30 থেকে 50,000 টাকা। শুনতেও কেমন লাগছে না এই আজকের এরকম একটা অদ্ভুত অর্থনৈতিক পরিস্থিতি চারদিকে চলছে সেই অবস্থায় দাঁড়িয়ে। আর অবভিয়াসলি সিকিউর তো বটেই। দেখো কত কম বয়সে তুমি কিন্তু পেয়ে গেলে 12 পাস, আমরা কোন বয়সে করি সবাই জানো, রাইট? তারপরে দেখো তারপরে চলে আসছে এমটিএস, এই কিছুদিন আগেই হয়ে গেল, আবার হবে। সবাই অনেকেই জানো শুধুমাত্র 10 পাস মানে মাধ্যমিক পাস হলেই তুমি কিন্তু জয়েন করতে পারছো এমটিএস জবে, তাই তো? সেটা এমটিএস স্টাফ, হাবিলদার, এই দুটো জায়গা আছে যেখানে তুমি জয়েন করতে পারো। ইন হ্যান্ড স্যালারি প্যাকেজটা দেখে নাও একবার, 27 থেকে 30 মানে 31, 30,000 টাকা। কত কোয়ালিফিকেশন তোমার? মাধ্যমিক। আমরা অনেকে তো মাধ্যমিক পাস করার পর ভাবি না যে এরপরে জব করতে হবে, তখন তো ভাবি এবার একটু আমি বড় হয়েছি, একটু জগৎটা ঘুরে বেড়াই, তাই না? দেখি, দেখো। আর যাদের এই জবটার দিকে দেখার কথা তারা কিন্তু দেখে ফেলেছে আর দেখে ফেলবেও ভবিষ্যতে, রাইট? আর অবভিয়াসলি অফিস সাপোর্ট দেখতেই পাচ্ছ, এটা অফিসিয়াল জব, তো সেখানে তোমরা যেতেই পারো। দেখো আর কত এরপরে দেখো যাদের একটুখানি পুলিশ বা আর্মি তে যাওয়ার ইচ্ছে আছে, অনেকেরই তো থাকে দেশের সেবা করতে ইচ্ছে করে, যাদের দেশের সেবা করার উদ্দেশ্য নিয়ে কাজ করতে চাও, সঙ্গে নিজের ফিনান্সিয়াল স্ট্যাটাসটাও ঠিক রাখতে চাও, তাদের জন্য দেখো এসএসসি জিডি আমরা দেখতেই পাচ্ছি। কোয়ালিফিকেশন এখানেও 10 পাস। আর ফোর্সেস বিভিন্ন কি কেন্দ্রীয় যে ফোর্সেস গুলো আছে যেমন বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, তার আন্ডারে তুমি জব পেতেই পারো। সঙ্গে ফিজিক্যাল টেস্ট একটা আছে, কিন্তু সেটা তো প্র্যাকটিস করলেই পারা যায়, তাই না? সো থিঙ্ক বিয়ন্ড ইউর রেগুলার হরাইজন, নিজের যে রোজকার যে হরাইজন বা লিমিটটা দেখো, যে সীমানা দেখো, তার বাইরে একটু ভাবো। ভাবো স্যালারি প্যাকেজ, লুক অ্যাট দ্যাট, পে লেভেল 3 এটা জব,
21,700 থেকে 69.100 মানে পার মান্থ। বুঝতেই পারছো, শুধুমাত্র কি দরকার, তোমার 10th পাস দরকার, রাইট? তো এটা অবভিয়াসলি আমাদের ডিফেন্সে সিকিউরিটি পারপাসের জব, যারা চাইবে সেখানে তুমি যেতেই পারো, রাইট? পরেরটা দেখো, এটা একটা স্পেশালিস্ট জব, এটা কিন্তু সবাই পাচ্ছ না। কেন পাচ্ছি না? কারণ এখানে দেখো এসএসসি জেই মানে ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট জবস অবভিয়াসলি সবার হবে না। যাদের যাদের ডিপ্লোমা ডিগ্রি আছে, একটু আগে আমি বলেছিলাম, তারাই কিন্তু অ্যাভেল করতে পারো। লুক অ্যাট দ্যাট, পোস্ট গুলো কি আছে? অবভিয়াসলি জুনিয়র ইঞ্জিনিয়ার, সিভিল, মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল, সবার জন্যই আছে। এই তিনটে স্ট্রিম থেকে তুমি যদি বিলং করো, যদি ডিপ্লোমা বা বিটেক করে থাকো, ইউ আর এলিজিবল, তোমরা এই জবের জন্য যেতেই পারো। প্যাকেজটা একবার দেখে নাও, 35,400 থেকে 1,12,400, not a joke, right? Pay level 6 and obviously minimum qualification আমি বলে দিয়েছি। দেখো কোথায় কি কাজ করতে হবে, সেখানে ধরো সিভিল যারা কনস্ট্রাকশন সুপারভাইজার হতে পারে, আবার ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টসে যেখানে বিভিন্ন রকমের ইঞ্জিনিয়ার দরকার, সেখানে তুমি কাজ করতে পারো। তার মানে যারা ইঞ্জিনিয়ার তারা সবসময় হয়তো ভাবতে যে প্রাইভেট জগৎ ছাড়া তো বা প্রাইভেট কর্পোরেট জগৎ ছাড়া কোনো জগৎ নেই, তাদের জন্য কিন্তু আরেকবার এটা ওয়েক আপ কল যে ইউ ক্যান গো ফর গভর্নমেন্ট জবস। দেখে নাও। নেক্সট, এবার আমরা দেখি যে এই যে জবস গুলো দেখলাম, আরো অনেক জবস আছে সেগুলো আবার আসবো ধীরে ধীরে। তার মোটামুটি যে 2024-25 মানে জাস্ট প্রিভিয়াস ইয়ার গুলোর কথা বলছি, সেখানে কিভাবে কবে এটা রিক্রুট হয়েছে তোমরা দেখে নিতে পারো। উইল শেয়ার দিস ফাইল, অবভিয়াসলি দেখে নিতে পারো। তো এখানে দেখো বেশ কিছু এক্সামস এর নাম লেখা আছে, দেখো যেগুলো আমি অলরেডি বলেছি, তার বাইরেও কিন্তু বেশ কিছু এক্সাম আছে। এটা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। প্রতি বছর অলমোস্ট এসএসসি সিলেকশন পোস্ট ফেজ এক্সামস বলে কিছু এক্সাম কন্ডাক্ট করে, যেখানে গভর্নমেন্টের বিভিন্ন পোস্টে দেখে নাও, ভেরিয়াস সেন্ট্রাল গভর্নমেন্ট পোস্ট বিভিন্ন রকম পোস্টে নিযুক্ত করা হয়। তো সেই ফেজ অলরেডি 13 হয়ে গেছে, এক্সামসটা অলরেডি হয়েছে। দেখো 2রা জুন নোটিফিকেশন বেরিয়েছিল, অ্যাপ্লিকেশন ছিল 23 জুন পর্যন্ত, পরীক্ষা হয়েছিল 24 জুলাই থেকে 4 আগস্ট 2025, অলরেডি হয়ে গেছে। এটা আবার 13 এর পরে 14 আসতে চলেছে। এই এক্সামটার ব্যাপারে অনেকেই জানে না যে ফেজ 13 আবার কি, ফেজ 14 আবার কি, জেনে নিলে রাইট। চোখ খোলা রাখো, কান খোলা রাখো। দেন স্টেনোগ্রাফার, অনেকে স্টেনোগ্রাফি শেখো, তাদের জন্য স্পেশালি এটা কিন্তু একটা স্পেশালিটি। দেখো অলরেডি এটা কিন্তু পরীক্ষা হয়েছে 2025। যারা ভাবছিলে এই জবগুলো তো যাবো স্যার, আবার স্যার একবার পরীক্ষা দিয়ে 8-10 বছর আটকে থাকবো না তো, সেই যারা আছো এরকম তাদের জন্য এটা আমার উপহার, যে দেখে নাও। দেখো কত জবস ছিল 2025-এ অলরেডি কমপ্লিটেড, এক্সামস হয়ে গেছে, কিছু রেজাল্ট বেরোনোর অপেক্ষায় আছে, কয়েকটা রেজাল্ট বেরিয়েছে। সো উই আর ওয়েটিং ফর দ্যাট, রাইট? শুধুমাত্র কি সব জায়গায় বেশ বসে প্রতিবাদ সভা করব, কি বলবো, সময় নষ্ট করব আর বাকি আর কিছু দেখবো না, এটা হতে পারে না। কেউ তোমাকে ওই যে দুর্যোধন যেমন বলেছিল না, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী, সেরকম এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে এক ফোঁটা জায়গাও তোমাকে কেউ ছাড়বে না। বসে বসে সময়ের সাথে সাথে চুল পাকাও, কি আমাদের বেলি বেলি আই মিন পেট বাড়াও। যারা জানো না এইসব, বসে বসে ওয়েট করো কখন আমার বাড়িতে কেউ আসবে, এই চলো তুমি অ্যাপয়েন্টেড, এগুলো আমরা জানি না অনেকে, রাইট? কেন জানবো না? আমার কি জানার অধিকার নেই? দেখে নাও। স্টেনোগ্রাফার যারা করে বসে আছো, তারা জানো এটা অলরেডি স্টেনোগ্রাফি কি হয়, তাহলে সেখানে স্টেনোগ্রাফার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। অলরেডি হয়ে গেছে পরীক্ষা। দেখো হিন্দি ট্রান্সলেটর, অনেকে ট্রান্সলেশন করতে ভালোবাসো, ট্রান্সলেটরের জবও আছে, দেখো অলরেডি ডান। তারপর তো সিজিএল আছে, সিপিও আছে, যেটা একটু আগে বলেছি, সিএইচ, এগুলো মানে বলা হয়ে গেছে, এমটিএস, জেই, দেখো সব এক্সামই হয়েছে। তো যাদের মনে আশঙ্কা জাগছিল যে এক্সামস গুলো আদৌ হয় কিনা, সো দিস ইজ আ গিফট ফর ইউ গাইস। চলো এবার এই সাইকেলটা দেখলাম আমরা প্রিভিয়াস ইয়ার, এবার দেখি তো এই যে 2026-27 এই যে সেশনটা,
এখানে কি কোনো জব এখনো বাকি আছে বা আমরা করতে পারি বা হতে চলেছে, সেই একটা ডেটা আমরা দেখে নিই। কিরকম? দেখো, এসএসসি রিক্রুটমেন্ট সাইকেল 2026-27 কি এক্সাম, মানে মেন এক্সামস গুলোর কথা আমি এখানে তুলে ধরেছি, তোমরা পড়তেই পারো, রাইট? তোমরা এখানে পড়তেই পারো। দেখো কি কি আছে এসএসসি জিএল 2026, যেটা অলরেডি মেজর পোস্ট কি আছে একটু আগে বলে দিয়েছি। নোটিফিকেশন অলরেডি বেরোনোর কথা, অলরেডি দেখো মার্চ 2026, এই বছরই মার্চ মাসে, আর লাস্ট ডেট কিন্তু এপ্রিল। টেন্টেটিভ এক্সাম ডেট এখানে বলে দিয়েছে, টেন্টেটিভ মে বা জুন মাসে হবে, জাস্ট আফটার দ্য ইলেকশন। তারপর দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার যেগুলো বলেছে, দেখো এবছরে হচ্ছে সব কটা পোস্ট। এ দেখো 14 এর কথা বলেছিলাম, দেখো শুধু দেখে যাও। মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর জানুয়ারি মার্চ 2027, মানে সারা বছর ধরে এক্সাম। শুধু দেখতে থাকো, এক্সাম গুলো কিন্তু অলরেডি নোটিফাইড, অলরেডি আমরা ক্যালেন্ডারে দেখতে পাই এসএসসি। সো ইউ ক্যান গো ফর ইট, দেখে নাও একবার, চোখে নাও, চেখে নাও, তারপর ডিসাইড করো তুমি কোন দিকে যাবে। তাহলে তাহলে এত এত কেন ফ্রাস্ট্রেশন, কেন এত কিছু যখন আছে, তখন আমরা কিন্তু একটু চোখ কান খোলা রাখলেই কিন্তু কি বেঁচে থাকার রাস্তাটা কিন্তু পেতে পারি। দেখি এবার দেখো, আমরা শুধু তো চিড়ে ভেজালেই হবে না, আরো কি মানে কথায় তো চিড়ে ভেজেও না, তাই না? প্রমাণ চাই যে সত্যি তো ভ্যাকেন্সি কি ছিল, রিক্রুটমেন্ট হয়েছে কিনা। দেখে না, পুরো ডেটা দিয়ে দিয়েছি, টেন্টেটিভ একটা ডেটা অ্যাপ্রক্সিমেট 2018 থেকে 2025। দেখো নিচে থেকে উপরের দিকে উঠতে থাকো, দেখো দেখো 2022-এর একবার ভ্যাকেন্সি গুলো দেখো, কত রিক্রুটমেন্ট হয়েছিল, 37,000-এর উপরে। অলরেডি 2025-এ দেখো 14,582 ভ্যাকেন্সি প্রতিটা বছরে। এমন নয় কি 10-12 বছর ওয়েট করার পর কয়েকটি হাজার ভ্যাকেন্সি আমার চোখের সামনে এসছে, রাইট? এভরি ইয়ার দেখো দেখো, দেখে নাও। তারপরে কি, এবার দেখো আমরা যে এই যে 26, একটু আগে আমি বললাম যে এক্সামস গুলো তো আছে, যে একটু আগে দেখলাম না যে 26-27 এর এক্সামস কি কি আছে। আচ্ছা তাদের ভ্যাকেন্সি কি আছে একটু দেখে নেওয়া যাক। আমরা মোটামুটি এসএসসি সিজিএল 2026 এর জন্য ভ্যাকেন্সি পাচ্ছি 15,000 to 20,000 এক্সপেক্টেড ভ্যাকেন্সিস। এন্ড অবভিয়াসলি এগুলো এক্সপেক্টেড রেকর্ড বিভিন্ন সোর্স থেকে এবং এসএসসি ওয়েবসাইট থেকে আমরা নিয়েছি, তো সেগুলো চেক করে নাও। সিএইচএসএল দেখো 5,000 to 7,000, and look at SSC MTS and Havaldar 50,000 to 60,000। guys be careful, 50,000 থেকে 60,000 অনেক, তাই না? তোমার তো একটাই দরকার। আবার দেখো জিডি কনস্টেবল, সেখানেও সংখ্যাটা কিন্তু খুব একটা ছোট না, 20,000। সিলেকশন পোস্টের জন্য 5 থেকে 7,000। আবার দেখো দিল্লি পুলিশ এসআই, শুধু দিল্লি পুলিশ এসআই যেই সব মিলিয়ে মোটামুটি স্টেনো সব নিয়ে মোটামুটি এখনো এটা হচ্ছে টোটাল মোটামুটি 5 থেকে 8,000 ভ্যাকেন্সি তোমার জন্য ওয়েট করছে। সো হোয়াট আর ইউ থিংকিং ফর, তাই না? একটা এস্টিমেটেড টোটাল এসএসসি ভ্যাকেন্সি যদি 26-27 এর কথা দেখি, মোটামুটি 1 লাখ থেকে 1,20,000 পোস্ট অল অ্যাক্রস অল এসএসসি পোস্ট নিয়ে আমি বলছি সেখানে থাকছে। আচ্ছা, আর প্রিভিয়াস সাইকেলে দেখো অলরেডি 14,582 ভ্যাকেন্সি ছিল সিজিএল 25 এর, আর সিজিএল যেটা এসএসসি জিডি সেখানে দেখো 53,000 ভ্যাকেন্সিজ। একটা মাত্র রিক্রুটমেন্ট ড্রাইভের মধ্যে লক্ষ্য করো সবাই 53,000। কোথায় জব খুঁজে বেড়াচ্ছ? মাঠে ঘাটে? যেখানে যাওয়া সেখানে যাও। নেক্সট, তো এবার আমরা দেখব যে এই যে জবস গুলো তো দেখলাম স্যার, বুঝে গেছি যথেষ্ট অ্যাট্রাকটিভ স্যার পজিশন, যথেষ্ট অ্যাট্রাকটিভ স্যালারি, রেগুলার বেসিস হচ্ছে, সব ঠিক আছে স্যার, পরীক্ষাটা দেবো কিভাবে? তো পরীক্ষা দিতে গেলে তো আমাদের তো একটা সিলেবাস দরকার। সেই সিলেবাসটা কি আছে স্যার অনেকেই জানি, কিন্তু যারা এখনো জানবো করছো তাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি যে তাহলে এগোবো কি করে, কি সিলেবাস, কি পরীক্ষা দেব, সেই পরীক্ষায় আছে কি। দেখো মোরলেস এসএসসি যে এক্সামস গুলো, আমি ইন জেনারেল এক্সাম কথা বলছি, সেটা সিজিএল হোক, সিএইচএসএল হোক বা এমটিএস হোক, সেই এক্সামের বেসিক সিলেবাস যেগুলো আছে সেগুলোই আমি এখন ডিসকাস করব।
মোটামুটি 4টে সাবজেক্ট ধরে আমাদের এগোতে হয়। তোমরা অনেকেই জানো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সঙ্গে থাকছে কোয়ান্ট বা কোয়ান্টিটেটিভ কি অ্যাপটিটিউড, যেখানে ম্যাথ বলি আমরা যেটাকে, আর একটা আছে জিআই জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং, সঙ্গে থাকছে জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এই হচ্ছে 4টে মোটামুটি জায়গা। চলো দেখি। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে যাদের ভয় তাদের জন্য বলি, একটা স্ট্র্যাটেজি মেনটেন করে রেগুলার বেসিস যদি পড়াশোনাটা করা যায়, তাহলে ইংলিশটা কিন্তু একটা প্যাটার্নে চলে এসেছে। দেখো এসএসসি সিলেবাসটা একবার দেখে নাও, চোখের সামনে দেখতেই পাচ্ছ, সব আছে। এরার, ইমপ্রুভমেন্ট, ক্লোজ টেস্ট, তারপরে কি গ্রামার, বাকি গ্রামারের বাকি জিনিস সব সব আছে। এই যে এত টপিক দেখছো, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। প্রিভিয়াস ইয়ার ধরে একটু প্র্যাকটিস করলে এবং অবভিয়াসলি আমাদের ইউটিউব বদমাসের এসএসসি ক্লাসগুলো যদি ফলো করতে পারো না, তাহলেও কিন্তু তোমার সাফল্য আসতে বাধ্য। দেখো ইংলিশের সিলেবাস, তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কি কি আছে দেখে নাও, দেখে নিচ্ছ সব কটা। ক্লোজ টেস্ট, অনেকে হয়তো এটা বুঝবে এটা আবার কি জিনিস। একটা প্যাসেজ দেওয়া হয়, তোমরা অনেকেই জানো, যাতে 5টা, সাধারণত 5টা বা 10টা ব্ল্যাঙ্ক থাকে, সেই ব্ল্যাঙ্কটা প্যাসেজ পড়ে উদ্ধার করতে হয়। আজকাল কিন্তু ম্যাক্সিমাম রিসেন্ট পরীক্ষাগুলোয় আমাদের কিন্তু ক্লোজ টেস্টের জায়গায় কম্প্রিহেনশন প্যাসেজ আসছে, যারা পরীক্ষা অলরেডি দিয়েছো কয়েকটা, তারা জানো। এই হচ্ছে ইংলিশের সিলেবাস টোটাল, সবই আছে। তারপর দেখা যাক অ্যাপটিটিউড, আমরা এই দুটোকে একসাথে ক্লাব করে দিয়েছি। মানে নর্মাল যেটা কোয়ান্ট, যেটাকে অ্যাপটিটিউড বলি, সঙ্গে রিজনিং অ্যাপটিটিউড সবকটা একসাথে করে দিয়েছি আমরা। কারণ এই দুটো মিলিয়ে দেখো আমাদের টোটাল কি কি সিলেবাসে আছে। অ্যারিথমেটিক বেসিক সঙ্গে অ্যারিথমেটিক অ্যাডভান্স, এই দুটো কিন্তু ক্লাব, দেখতেই পাচ্ছ। সমস্ত নাম্বার সিস্টেমের হয় বেসিক জায়গাটা যেমন থাকে, অ্যাডভান্স পার্টও থাকবে। এখান থেকে এরিয়া এন্ড ভলিউম থেকে শুরু করে বোর্ড স্ট্রিম, ওখানে দেখো জিওমেট্রি, অ্যালজেব্রা, প্রবাবিলিটি, কিছুটা স্ট্যাটিস্টিক্স, ডেটা ইন্টারপ্রিটেশন, এরকম কিন্তু থাকতেই পারে, আজকাল কিন্তু থাকছে। অতএব যাদের যাদের ম্যাথটা একটু স্ট্রং, যারা ম্যাথটাকে স্ট্রং করতে পারো, তারা কিন্তু অবভিয়াসলি গো ফর এসএসসি। এবং যারা আর্টস ব্যাকগ্রাউন্ড, তারা ভাবছো যে ম্যাথটা কি করে স্ট্রং করবো, চেষ্টা করলে কি না হয়। শুধু ম্যাথ তো নেই, এতগুলো সাবজেক্টের ওয়েটেজ আছে তোমার কাছে, তো ম্যাথটা যদি একটু ভালো করে করো, তাহলে তোমাকেও আটকাতে পারবে না কেউ। আচ্ছা, ভার্বাল রিজনিং, নন ভার্বাল রিজনিং, রিজনিং এর দুটোই আছে, দেখে নাও। তোমরা অলরেডি জানো এগুলো বিভিন্ন পরীক্ষায় করে থাকো, সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে ক্লক ক্যালেন্ডার, ইনপুট আউটপুট, সঙ্গে ওদিকে নন ভার্বালে ভেন ডায়াগ্রাম, মিরর ইমেজ, অড ওয়ান আউট, কিউব ডাই, সব রকম, যেগুলো সব পরীক্ষাতে আসে, নতুন কিছু না রিজনিং এর সিলেবাস। সে একটু চেষ্টা করলেই পারি আমরা। তারপরে যেটা আমরা বললাম, যেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, জিএ, টোটাল জেনারেল স্টাডিজটা নিয়ে কি কি আছে দেখা যাক। দেখো জিএস এর মধ্যে এখানে একটা পার্ট জিএস, মানে তার মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, এগুলো থেকে প্রশ্ন আসে, সঙ্গে আর্ট এন্ড কালচার থেকেও আসে। তো দেখতেই পাচ্ছ এগুলোর মধ্যেই কিন্তু স্ট্যাটিক জিকে, সায়েন্স পার্ট, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা করে পড়তেই হয় আমাদের। এবং বুকস, যে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে সিলেবাসটা দেখে নাও ভালো করে, বুকস, অথার্স, গভর্নমেন্ট স্কিমস, ডিফেন্স টেকনোলজি, মিলিটারি এক্সারসাইজ, স্পোর্টস, ইম্পর্টেন্ট ডেজ, তারপরে কি বিভিন্ন রামসার সাইটস কোথায় কি আছে, সব আছে। সব পরীক্ষার জন্যই পড়তে হয়, শুধু নিজের একটু অ্যাওয়ারনেস। আচ্ছা, এবার আমরা দেখব যে সিলেবাসটা জেনে নিলাম কি আছে, প্যাটার্ন দেখব। তো আমি এখানে যেগুলো মোটামুটি আমরা বেশিরভাগ এক্সাম যেগুলো দিই, তার কয়েকটা প্যাটার্ন তোমাদের সামনে তুলে ধরি, তোমরা একটু দেখে নাও বা ঝালিয়ে নাও। এক্সাম প্যাটার্ন সিজিএল টিয়ার 1, তো টিয়ার 1 এ, আচ্ছা এখানে বলে নিই, সিজিএল টিয়ার 1 আর কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল যেটা সিএইচএসএল, তাই তো, সেখানে কিন্তু মোটামুটি সেম লেভেলেরই কোয়েশ্চেন্স হয়, সেম প্যাটার্ন। দেখে নাও, 100টা কোয়েশ্চেন, টোটাল মার্কস 200, রাইট? তাহলে টোটাল টাইম হচ্ছে 1 ঘন্টা, টাইমটা কিন্তু দেখবে। তাহলে 1 ঘন্টায় 100টা কোয়েশ্চেনের উত্তর দিতে হবে, 25-25 করে 4টে ভাগ তো আছেই, দেখে নাও। নেক্সট হচ্ছে এর সাথে দেখো, সিজিএল যখনই দিতে যাবে, শুধু টিয়ার 1 তো নয়, সঙ্গে টিয়ার 2 আছে। তাহলে সেই টিয়ার 2 তে কি আছে দেখো, টিয়ার 2 এর বেশ কিছু জায়গা আছে, দেখে নাও। টিয়ার 2 এর পেপার 1 যে জায়গাটা, সেখানে কি দেখতে পাচ্ছ, আমরা দুটো সেকশন, তিনটে সেকশন এখানে পাই, সেকশন 1, সেকশন 2, সেকশন 3, দেখতেই পাচ্ছ তিনটে সেকশন। তো মডিউল 1 এ কি আছে,
ম্যাথামেটিক্স। মডিউল 2 তে কি আছে? রিজনিং এন্ড জিআই, যেটা একটু আগেই বলেছি। এখানে একটা জিনিস পার্থক্য আছে, লক্ষ্য করো। এখানে কিন্তু পার কোয়েশ্চেন আগেরটা দেখলে 2 নম্বর করে ছিল টিয়ার 1 এ, এখানে 3 নম্বর করে আছে। 1 ঘন্টা টোটাল 180 কি মার্কসের কোয়েশ্চেন, দেখতেই পাচ্ছ 3 নম্বর। সেকশন 2 তে মডিউল 1, মডিউল 2 তে কি আছে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন সঙ্গে জেনারেল অ্যাওয়ারনেস। 45 কোয়েশ্চেন ইনটু 3, আবার 25 কোয়েশ্চেন। তার মধ্যে দেখো টোটাল 25 কোয়েশ্চেন আছে, তাই না? তো টোটাল এখানে টোটাল 45 আর 25 মিলে কটা? 70টা ইনটু 3 210। টাইম কিন্তু সেই একটাই, 1 ঘন্টা, রাইট? তারপরে দেখো সেকশন 3 তে কি আছে? এখানে একটা কম্পিউটার নলেজের টেস্ট নেওয়া হয়, এটা কোয়ালিফাইং ইন নেচার, 15 মিনিটের জন্য। সঙ্গে ডেটা এন্ট্রি স্পিড টেস্টও নেওয়া হয়, রাইট? সেটাও কিন্তু 15 মিনিটের জন্য। তাহলে এই দুটো কিন্তু তোমাদের দেখার আছে। অনেক সময় বাকি সবকিছু এক্সাম কি ক্লিয়ার করার পর আমরা কম্পিউটার টেস্টে আটকে যেতে পারি। অতএব এই জায়গাটা একটু কেয়ারফুল হতে হবে, নিজেকে কম্পিউটার স্যাভি করতে হবে, কম্পিউটারের প্রতি সক্ষমতা বাড়াতে হবে এবং নিজের টাইপ স্পিডটাও দেখতে হবে। ঠিক আছে, চলো এরপর আমরা কি দেখব? এবার দেখো টিয়ার 2 পেপার 2 3 পরে 2 3 তে কি আছে? আমরা পেপার 1 এ দেখছিলাম, ওখানে পেপার 2 পেপার 3। অনেকে আছো যারা স্ট্যাটিস্টিক্স থাকে, এইচএস এ বা গ্র্যাজুয়েশন একটা পেপার স্ট্যাটিস্টিক্স থাকে, তাদের জন্য একটা স্পেশাল পোস্ট জেএসও, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, তাই তো? অর কি জেএসও। মনে রাখবে এই পোস্টটা কিন্তু যখন অ্যাভেল করতে যাবে তার জন্য তোমাকে একটা এক্সট্রা পেপার নিতে হচ্ছে, সেটা 100 নম্বরের পেপার ইনটু 2 200, কোয়েশ্চেন 2 ঘন্টা। কিন্তু মনে রাখো যারা এই পোস্টে চাকরি করবে তাদের পোস্টিং কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গায় হয়, তাই না? তো যাদের স্ট্যাটিস্টিক্স আছে তাদের কাছে একটা এক্সট্রা অ্যাভিনিউ বা একটা এক্সট্রা রাস্তা, দেখে নাও। আর একটা স্পেশাল পোস্ট আছে, সেটা কি এএও, ক্যাক, অডিটর জেনারেলের কথা তো শুনেছো সবাই। তো সেখানে দেখো ফিনান্স এন্ড ইকোনমিক্স এর উপর একটা পেপার আছে জেনারেল স্টাডিজ এর, সেখানেও কিন্তু আলাদা করে 100টা কোশ্চেন থাকে ইনটু 2। তো এই দুটো পোস্ট কিন্তু স্পেশাল, একদম স্পেশাল। দেখো যাদের অলরেডি যাওয়ার তারা কিন্তু এই দুটো পেপার যাদের আছে এক্সট্রা তারা যেতেই পারো। অতএব তোমাদের কাছে নতুন আবার দুটো কি রাস্তা খুলে গেল। তাহলে আর কি, কত কত চাই, কত চাই দেখো। তারপরে দেখো সিএইচএসএল, এবার ওটা গেল সিজিএল। এবার দেখো 10+2 দিকে যারা ফোকাস করছো, সেখানে আমি বলেছিলাম টিয়ার 1 এর সিলেবাস দেখো, এসএসসি সিজিএল টিয়ার 1 এর মতোই সেম সিলেবাস, দেখে নাও, তোমরা জানো, দেখেও নেবে একবার। টিয়ার 2 তে কি আছে দেখে নিতে হবে। এখানে একটু ব্যাপার আছে, দুটো সেশনে পরীক্ষা হয় টিয়ার 2। সেশন 1 2 ঘন্টা 15 মিনিটের জন্য, আবার সেশন 2 10 to 15 মিনিটস। সেটা সঙ্গে কি থাকছে, সেখানে কি থাকছে দেখে নিন। সেকশন 1, সেকশন 1 এর প্রথমে কি আছে 1 ঘন্টায়? মডিউল 1 এ ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটিস, যেটা কোয়ান্টস, 30টা কোশ্চেন ইনটু 3, দেখতেই পাচ্ছ। মডিউল 2 তে রিজনিং বা জিআই সঙ্গে থাকছে 30টা কোশ্চেন, সঙ্গে অবশ্যই 3 নম্বর করে। আবার সেকশন 2 যেটা, সেখানে সেশন 1 এর, সেখানে ইংলিশ থাকছে, ইংলিশ, সেটা কিন্তু 40টা কোশ্চেন ইনটু 2, সরি 3, 120, আগের মতোই, ওখানে যেরকম ছিল 3 নম্বর করে। সঙ্গে এর সাথে আর একটা জিনিস থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস। তাহলে ইংলিশ প্লাস জেনারেল অ্যাওয়ারনেস দুটোই থাকছে এখানে সেকশন 2 তে, তাই তো? তাহলে 20টা কোশ্চেন 60 নম্বর। তারপরে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো জিনিস ইনক্লুড হয়েছে। তোমরা জানো 2022 এর আগে পর্যন্ত টিয়ার 2 এর সিলেবাস কিন্তু এরকম ছিল না, কিন্তু এটা নতুন অ্যাড হয়েছে, সো গো ফর ইট, দেখে নাও সবাই। তারপর দেখো সেকশন 3 15 মিনিটস জন্য কি আছে? কম্পিউটার নলেজ টেস্ট। আবার 15টা কোশ্চেন থাকবে, 45টা মার্কস থাকবে, সেটাতে তোমাকে কোয়ালিফাই করতে হবে, তাই তো? তাহলে আর সেকশন 3 তে যেটা আছে স্কিল টেস্ট, যেটা হ্যাঁ, ডেটা এন্ট্রি অপারেটরের জন্য 15 মিনিটস এর একটা স্কিল টেস্ট আছে, আর টাইপ টেস্ট আছে যারা এলডিসি জেএস এর জন্য ফিল আপ করছো, এন্ড অবভিয়াসলি কোয়ালিফাইং ইন নেচার। এই দুটোতে কোয়ালিফাই না করলে কিন্তু সব চেষ্টা বৃথা। তাহলে জেনেই নিচ্ছ সবকিছু, সবকিছু জেনে এবার ফিল্ডে নামতে হবে। এরপরে যদি দেখি এমটিএস এর কথা, এমটিএস এ দেখো, এখানেও দেখো সেশন 1 সেশন 2, কিন্তু মজা দেখো সেশন 1 হ্যাজ নো নেগেটিভ মার্কিং। তার মানে সেশন 1 এ দেখো ম্যাথ রিজনিং আছে, সেখানে দেখো 120 নম্বর আছে, 20টা ম্যাথ, 20টা রিজনিং, 40টা কোশ্চেন ইনটু 3।
কিন্তু নো নেগেটিভ মার্কিং, বুঝতেই পারছো? তাহলে কোয়ালিফাইং ইন নেচার, শুধুমাত্র কোয়ালিফাইং ইন নেচার। তাহলে আমাকে চাকরিটা দেবে কে? এই জিএ, জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ, যেখানে টোটাল 150 নম্বর আছে, 25 করে, রাইট? 50টা কোশ্চেন ইন্টু 3, আর অবভিয়াসলি -1 করে নেগেটিভ মার্কিং পার কোয়েশ্চেন। অতএব নেগেটিভ মার্কিংটা বুঝে প্রথমে কিন্তু ছিল না, কি তাই তো? আমাদের সেশন 1 এ কিন্তু নেই, সেশন 2 তে আছে। তাহলে সেশন 2 টাই কিন্তু তোমার র‍্যাঙ্ক ডিসাইড করবে, রাইট? চলো, আচ্ছা এবার দেখবো আমরা যে যদি আমি একটু দেখি যে স্যার কাট অফ কত যায়, তাহলে সবকিছু প্রিপারেশন নিয়ে যদি কাট অফ বিশাল হাই যায়। দেখো যারা চাকরি পেয়েছে এর আগে, যত কাট অফই হোক তারাও তো মানুষ। তাহলে আমরা যদি নিজেদেরকে মানুষ হিসেবে ভাবতে পারি, তাহলে তাদের মতো আমরা কেন খাটতে পারি না? তাদের মতো আমরা কেন ওই জায়গায় পৌঁছাতে পারি না? দেখে নাও কাট অফ কম্প্যারিজন, অলরেডি এটা দেখতেই পাবে তোমরা, একবার চোখ বুলিয়ে নিতে পারো যে মোটামুটি আমি ইউ আর কাট অফটার দিকেই বেশি বলছি। দেখো এসএসসি সিএইচএসএল কাট অফ মার্কস লাস্ট যে এক্সামস তার কাট অফ মার্কস এটা, হ্যাঁ 25-এর কথা বলছি। তো সেখানে 159 কাট অফ কিন্তু হাই ছিল, এটা আগের কথা বলছি, লাস্ট ইয়ারের কাট অফ 158, তাই তো? আবার দেখো ওখানে 1110 যেটা জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য, এটা একবার দেখে নেবে। তারপরে কাট অফ কিছু কিছু চেঞ্জেস এসছে, পরে এক্সাম যেগুলো হয়েছে তার কাট অফ কিন্তু অনেক চেঞ্জেস এসছে, তাই না? রিসেন্ট যে আমাদের সিজেল হয়েছিল সেখানে কাট অফ কিন্তু এত ছিল না, এটা কিন্তু পুরনো কাট অফ বলছে, দেখে নাও। তাহলে আমরা এতক্ষণ ধরে কি দেখলাম? তাহলে দেখলাম যে এসএসসি এক্সামস আমি নেব কেন, এসএসসি এক্সাম দেবো কেন, বা কেনই বা সবকিছু ছেড়ে এসএসসির জন্য খাটবো, তাই না? আজকে যে কথাগুলো আমি বললাম, দেখো ওভারঅল টোটাল স্টাফ সিলেকশন কমিশনের যে এক্সাম প্যাটার্ন, তার যা সিলেবাস এবং তার কোথায় গেলে কি পাবো সেগুলোই কিন্তু বললাম। কিন্তু এরও পরেও আরো কিছু বাকি আছে, পিকচার আমি বাকি হে দোস্ত। কি পিকচার বাকি? এই যে আমরা দেখলাম এটা ওভারঅল টোটাল স্ট্র্যাটেজি, যে আমরা কি কি করতে পারি, আগে কি কি ভেবে নেব তবে না এগোবো। ওয়েট করতে থাকো, পটু বদমাস কিন্তু এবার তোমাদের সামনে নিয়ে আসবে পার্টিকুলার সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি। ম্যাথের কি স্ট্র্যাটেজি নেব, ইংলিশ পড়বো কিভাবে, জিআই বা রিজনিং পড়বো কিভাবে, এবং জেনারেল অ্যাওয়ারনেস বা কিভাবে পড়বো, এই সব কিছু স্ট্র্যাটেজি কিন্তু তোমাদের জন্য ওয়েট করছে, ওয়েট 1 বাই 1। তো সেখানে কিন্তু আমরা দেখে নেব তখন যে পার্টিকুলার সাবজেক্টের প্রতি আমার অ্যাপ্রোচ কি হবে। আজকে আমরা কি দেখলাম যে এই টোটাল এক্সামটা টোটাল সিনারিওটা কি আছে, সেখানে আমরা যাব কেন, কিভাবে যাব, কেন যাব। আশা করি তোমাদের ভালো লাগলো আজকের ক্লাসটা, এবং এই যে জিনিসগুলো পেলে তোমরা ইনফরমেশন, দেখো অনেকের কাছেই জানা, আবার অনেকের কাছে অজানা, বা অনেকের কাছে একটু একটু জানা। তো সবার কাছেই আমরা পৌঁছে গেলাম আজকে যে স্ট্র্যাটেজিক ব্লুপ্রিন্ট ফর এসএসসি নিয়ে। দেখতে থাকো বদমাস, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অ্যান্ড অবভিয়াসলি কমেন্টে তোমরা দিতে থাকো তোমাদের আর কি কি দরকার, তাহলে আমরা আরো কিছু চেষ্টা করব তোমাদের সামনে আনা। সবাই ভালো থেকো অ্যান্ড অবভিয়াসলি থিঙ্ক বিয়ন্ড হোয়াট ইউ সি। থ্যাংক ইউ।